আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কতটুকু সংস্কার করে নির্বাচন দেওয়া হবে তা নির্ভর করছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের ওপর, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 5 বছর ক্ষমতায় থাকার বিষয়টি জনগণের কথা, সরকারের নয়। মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। মেঘনা আলমকে গ্রেফতারে আইনের ব্যত্যয় ঘটেনি, খোদা বক্স চৌধুরী। উপাচার্য অপসারণের দাবিতে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তালা ভেঙে হলে ঢুকলেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন আয়োজনে আগামী মাসে কমিশন গঠন। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা। এবং আসছে বাজেটের মূল উদ্দেশ্য অশুল্ক বাধা দূর করা, বললেন এনবিআর চেয়ারম্যান। ভোগ্য পণ্যের আমদানি শুল্ক কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কতটুকু সংস্কার করে নির্বাচন দেওয়া হবে তা নির্ভর করছে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের ওপর। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, চ্যালেঞ্জ থাকলেও নির্ধারিত সময়ে এলডিসি উত্তরণ থেকে বাংলাদেশের পিছিয়ে আসার সুযোগ নেই। সম্ভাব্য বিভিন্ন খাতের চাপ মোকাবেলায় উচ্চ পর্যায়ের মনিটরিং টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাহেব। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণে করণীয় ও সম্ভাব্য চাপ মোকাবেলায় প্রস্তুতি ঠিক করতে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, বাংলাদেশের এলডিসি উত্তরণ এখন সময়ের অপেক্ষা মাত্র। আমাদের যে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটিগুলি, আমাদের যে ইনস্টিটিউশন, আমাদের ধরেন ডেডিকেটেড ট্রেডের উপর কাজ করার জন্য এরকম কোনো দপ্তর কিংবা মিনিস্ট্রি কিংবা এজেন্সি নাই। আমাদের ট্রেড নেগোসিয়েশন করার জন্য যে ধরনের দক্ষ অফিসার দরকার, সেটা আমরা রিক্রুটমেন্টের কাজ আজ থেকে শুরু হয়ে যাবে। আমাদের প্রধান চেন হচ্ছে গভর্নেন্স। আমরা যেভাবে করাপশন করি, এগুলির পিছনে তো আমরা এখন এই সরকার সংস্কারগুলি করছে। তিনি জানান, এলডিসি উত্তরণ হলে কোনো সমস্যা যেন তৈরি না হয় সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সরকার। এ নিয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি। যে সমস্ত সুযোগ আমরা এখন পাচ্ছি, মনে করেন আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি, সেটা কিন্তু 2026 সালে বন্ধ হয়ে যাবে না। অলরেডি অনেকগুলো দেশ অফারই করেছে আমাদেরকে। আমাদের যে ক্রিটিক্যাল মার্কেট আছে, ইউ ফর এক্সাম্পল, ওরা 2029 সাল পর্যন্ত এবারে বলেই দিয়েছে। তাহলে আমরা যে পিছিয়ে দিব, পিছিয়ে কেন দিবেন? আমরা চাওয়ার আগেই তো ওরা অফার করেছে। অস্ট্রেলিয়া বলেছে ইট ডাজন্ট ম্যাটার, তো আপনারা গ্র্যাজুয়েট করেন না করেন, আমাদের যে সুযোগগুলো আছে সে সুযোগগুলি চলবে। যে জায়গাটাতে ব্যবসায়ী বন্ধুরা চিন্তিত, এটা কিন্তু অলরেডি ওভারকাম হয়ে গেছে আমি মনে করি। মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলে সম্ভাব্য বিভিন্ন খাতে চাপের আশঙ্কা থাকলেও বাংলাদেশ বাড়তি কি সুবিধা পাবে এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। আপনি অন্য সুবিধা পাওয়ার চেষ্টা করবেন কেন? আপনি সুবিধা সৃষ্টি করে নেবেন। আমরা ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন? আমার এটা তো যে বললাম, আমাদের কলোনিয়াল হ্যাংওভার, ভিক্ষার জন্য আমরা কি সুবিধা পাবো? আমি সুবিধা ক্রিয়েট করে নেব। সংবাদ সম্মেলনে ন্যূনতম বা বেশি সংস্কার বলতে সরকার কি বোঝাতে চাচ্ছে এমন প্রশ্নেরও জবাব দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে বিষয়গুলো ওনারা ঐক্যমত্যে পৌঁছবেন, সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কতটুকু সংস্কার করতে যাচ্ছি, এবং সেই সময় আসলে ডিসিশনটা হবে যে কতটুকু কোন সংস্কারে আমরা যাব নাকি বেশি কতটুকু। এই যে যদি এমন হয় যে আমরা 200টা সংস্কার করব, তার মধ্যে কি 10টা এখন করব, বাকিটা যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে তারা করবে, এরকম এই পুরো বিষয়টা নির্ভর করছে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টি ডায়ালগের উপরে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত সব দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
5 বছর ক্ষমতা থাকার বিষয়টি জনগণের কথা, সরকারের নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি এ বিষয়ে তার একটি বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সম্ভাব্য সময়ে প্রধান উপদেষ্টাই ঘোষণা করেছেন। এদিকে মডেল মেঘনা আলমকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। সচিবালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে, ওই রাস্তা থেকে ওখানে আমরা বলতেছে আপনারা আরো 5 বছর থাকেন। গত বৃহস্পতিবার সুনামগঞ্জে দেয়া স্বরাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে বিএনপি নেতারা ব্যাপক প্রতিক্রিয়া জানান। বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। ওই বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি জানান, ওটা সরকারের বক্তব্য নয়, মানুষের চাওয়ার কথাই তিনি তুলে ধরেছিলেন। জনগণ বলছে, আমি তো কিছুই বলি নেই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নেই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নেই। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। না, আমি তো রাজনীতিবিদ না, আমি তো এই রাজনীতির প্রশ্ন তো বলতে পারবো না। এ সময় মডেল মেঘনা আলমকে গ্রেফতারের প্রসঙ্গ উঠে আসে। আইন উপদেষ্টা জানিয়েছিলেন, মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক ছিল না, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী তা মনে করছেন না। মডেল মেঘনা আলমের ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না। আপনার প্রশ্ন থেকে মনে হয় এটা বেআইনি কাজ করে ফেলেছে সরকার। এটা তো একটা আইন, এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। এখন আপনি যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে, এটা তো মামলার একটা ঘটনা ঘটেছে, এটা একটা অভিযোগ আসছে, এটা নিয়ে একটা কাজ হচ্ছে, এটা নিয়ে হাইকোর্টে গেছে, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। তো হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু, সাবজুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না। মডেল মেঘনাকে গ্রেফতারে আইনের ব্যত্যয় না ঘটলে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে কেন সরিয়ে দেয়া হলো? সাংবাদিকদের এমন প্রশ্নের ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এইটাও পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে, এটা তো একটা নিয়ম। না না না, এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না। এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে, এইসব হয়তো। তিনি জানান, চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙ্গার ঘটনা দুঃখজনক। ঘটনাটা না ঘটেই উচিত ছিল। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ সহ দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 8:30টায় শুরু হওয়া বৈঠকে বুধবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ সংস্কার সহ দলের অবস্থান কি হবে তা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। এছাড়া বৈঠকে বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনে সংবিধান সহ সংস্কার প্রশ্নে দলের প্রস্তাবনা, অন্যান্য দলের প্রস্তাবনার বিশ্লেষণ করছেন দলের সিনিয়র নেতারা। বুধবার দুপুর 12টায় প্রধান উপদেষ্টার সাথে তার সরকারি বাসভবন যমুনায় বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, এরই অংশ হিসেবে ব্যালট পেপার ছাপানো এবং নির্বাচনী সরঞ্জাম নিয়ে বিজি প্রেসের সাথে বৈঠক হয়েছে। এ সময় নির্বাচনে ব্যবহৃত পুরনো কাগজ যাচাই ও তা ধ্বংস করার বিষয়েও আলোচনা হয়। এসব কাজের জন্য বিজি প্রেসের সময় লাগবে 3 মাস। সচিব বললেন, প্রবাসীদের ভোট ব্যবস্থাপনায় 3টা পদ্ধতি নিয়ে 3টি টিম কাজ করছে। 20 এপ্রিল এ বিষয়ে মতামত জানাবে তারা। যে ঐক্য ফ্যাসিবাদ দূর করেছে তা ফিরিয়ে আনতে ঐক্যমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ।
সকালে সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম বাংলাদেশের সাথে আলোচনার শুরুতে তিনি এই কথা বলেন। ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে। প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়তা করবে বলে মনে করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিপোর্ট রাসনা দাসের। রাষ্ট্র সংস্কারে 166টি সুপারিশের বিষয়ে মতামত জানতে রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। আর এই ধারাবাহিক সংস্কার সংলাপের অংশ হিসেবে জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সঙ্গে সংলাপে বসেন জাতীয় ঐকমত্য কমিশন। এ সময় এনডিএম এর চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। সংলাপের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, যে ঐক্য ফ্যাসিবাদ দূর করেছে তা ফিরিয়ে আনতে কাজ করছে তারা। রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি সময় শেষ হতে পারে বলেও জানান তিনি। যত দ্রুততার সঙ্গে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো, এবং এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারব। এই সময় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বেশিরভাগ জায়গায় তারা একমত। প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে সম্ভব হবে জনবান্ধব সরকার গঠন। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও আমরা পুরোপুরি একমত নই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ব্যাপারে আমরা একমত হলেও আমরা মনে করি একমাত্র নির্বাচিত সংসদই এই সিদ্ধান্ত নেবার ইখতিয়ার রাখে। ন্যূনতম 10% আসনে রাজনৈতিক দলগুলো তরুণ প্রার্থী দেবার যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে সেটা আমরা প্রত্যাখ্যান করি। বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টি আলোচনায় বসে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের পৃথক 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গুলশানে ইস্টার্ন হাউজিং এর কাছ থেকে অবৈধভাবে ফ্ল্যাট নেয়ার অভিযোগে মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় মঙ্গলবার আদালতে চার্জশিট জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। চার্জশিট আমলে নিয়ে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের মোট 29 জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। এ নিয়ে দুদক কার্যালয়ে ব্রিফিং করেন সংস্থাটির মহাপরিচালক। গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট নেয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে মামলার কথাও জানান আক্তার হোসেন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রিজওয়ানা সিদ্দিকী ওরফে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, পিতা শফিক সিদ্দিক, মাতা শেখ রেহানা, জনাব শাহ মোহাম্মদ খসরুজ্জামান সাবেক সহকারী আইন উপদেষ্টা রাজুক এবং সর্দার মোশাররফ হোসেন সাবেক সহকারী আইন উপদেষ্টা 1 রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষগণ অবৈধ পারিতোষিক হিসাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি মূলে ফ্ল্যাট নং B/201 বাড়ি নং 5A ও 5B গুলশান 2 এর দখল নিয়ে অপরাধ করায় দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া খুলনা 1 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে 1 কোটি 6 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। 5-2 ধারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে অভিযান চালিয়ে 19 থেকে 20 কোটি টাকা লোপাটের প্রাথমিক আলামত পেয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে হঠাৎ করেই বিসিবি কার্যালয়ে অভিযান চালায় তারা। প্রায় 1.5 ঘন্টার অভিযানে অংশ নেয় সংস্থাটির 3 সদস্য। পরে তারা জানান, সুনির্দিষ্ট 3টি অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে তারা জানান, মুজিব বর্ষের অনুষ্ঠান এবং টিকিট বিক্রি বাবদ 19 থেকে 20 কোটি টাকা লোপাট করা হয়েছে।
তাছাড়া তৃতীয় বিভাগ বাছাইয়ে অংশ নেওয়ার ব্যাপারে আর্থিক অনিয়ম এবং সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের আমলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ টিকিট বিক্রিতে আর্থিক দুর্নীতিও খতিয়ে দেখছেন দুদক কর্মকর্তারা। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা আর খোলা তেল লিটারে 12 টাকা বাড়িয়েছে সরকার। এখন প্রতি লিটার সয়াবিন তেলের বোতল কিনতে হবে 189 টাকায়, খোলা তেল 169 টাকায়। গত রোববার থেকে তেলের দাম বাড়িয়ে দেয় ভোজ্য তেল পরিশোধন কারখানাগুলোর মালিকরা, যার অনুমোদন দিল সরকার। সচিবালয় ভোজ্য তেল আমদানি এবং সরবরাহ সহ সার্বিক বিষয় আলোচনা শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, রাজস্ব আয় বাড়াতে তেল আমদানির ওপর শুল্ক ছাড় তুলে দেওয়া হয়েছে, তবে এই সিদ্ধান্ত সাময়িক বলেও জানান তিনি। এ সময় উপদেষ্টা আরো বলেন, বোরো ধান উঠলেই চালের দাম কমে আসবে। আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য দুটোর সমন্বয়েই এই দামটা বেড়েছে। আসছে বাজেটের মূল উদ্দেশ্য হবে অশুল্ক বাধা দূর করা, এমন প্রতিশ্রুতি দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁয়ে রাজস্ব ভবনের প্রাক বাজেট আলোচনায় তিনি এই কথা জানান। এ সময় ভোগ্য পণ্যের আমদানি শুল্ক কমানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমান কর ব্যবস্থা বিনিয়োগ ও ব্যবসা বান্ধব নয়। শরফুল আলমের রিপোর্ট। রাজস্ব আহরণের চাপের মধ্যেই ব্যবসায়ীরা এনবিআর এর কাছে নানা ধরনের কর ছাড়ের আবদার রাখছেন। এই অবস্থায় উভয় সংকটে এনবিআর। প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমান কর ব্যবস্থা বিনিয়োগ ও ব্যবসা বান্ধব নয়। শর্ট লিড টাইমের যে অর্ডারগুলি আমাদের এই বেনাপোল দিয়ে সুতাগুলি আসতো, এগুলি যদি আনতে না পারে তাহলে এই শর্ট লিড টাইমের সুতাগুলি কিন্তু আনতে পারবো না। আপনি আমাকে এআইটি নিয়ে যাচ্ছেন, কিন্তু এটা পরবর্তী সমন্বয় হবে না বা হবে না, ঠিক আছে। এই বিষয়গুলি আমার মনে হয় আমলে নিলে আমাদের এই বিষয় আমরা অনেকটা স্বস্তিতে ব্যবসাটা করতে পারবো। প্রোটেকশন নীতিটা আপনাদের করা উচিত পারফরমেন্স বেস এবং টাইম বাউন্ড। এগুলো আপনাদেরকে ইভেন্চুয়ালি যখন ইউএস এর সাথে নেগোসিয়েশনে যদি আপনারা বসেন, তখন এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে। ভোগ্যপণ্য আমদানিতে শুল্ক কমানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। সেই সাথে নতুন করে মার্কিন শুল্ক আর বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশে কতটা পড়বে তা খতিয়ে দেখার তাগিদ দেন তারা। কর আহরণ বাড়াতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দেন তারা। ট্যারিফ রেশনালাইজেশনের কথা এটা দরকারও, এটা করতেও হবে। এই জিনিসগুলোকে ব্যালেন্স করা আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়, বাট আমরা যেটা করি, দুই পক্ষকে নিয়ে বসে, যিনি বাড়াতে চান ওনাকেও, যিনি কমাতে চান, দুজনকে নিয়ে বসে পুরো বিচার বিশ্লেষণ করে তথ্য উপাত্ত অ্যানালাইসিস করে তখন আমরা কারেক্ট ডিসিশন নেওয়ার চেষ্টা করি। যেই ধরনের অনিয়মই আমাদের কাছে রিপোর্টেড হোক, আমরা যদি এগুলোকে প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমরা সাথে সাথে খুবই কঠোর অ্যাকশন নিচ্ছি। ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি কেউ যাতে করের অপব্যবহার করতে না পারে সে বিষয়ে কঠোর শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড। এখানে আমরা বলছি যারা আইএফআরএস দিয়ে অ্যাকাউন্টিং। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। একটা পলিসি আছে কদিন পরে। বিদ্যুৎ বিভ্রাট আর গ্যাস সংকটের মধ্যে উৎপাদন স্বাভাবিক রাখতে বিকল্প জ্বালানি হিসেবে সৌর বিদ্যুতে ঝুঁকছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। এর মধ্যে লিড সার্টিফাইড 240টি কারখানা আংশিক সৌর প্যানেলের সাহায্যে চলছে। প্রক্রিয়াধীন রয়েছে আরও প্রায় 400 কারখানা। সৌরশক্তিতে নিরবিচ্ছিন্ন জ্বালানি পাওয়ায় পণ্য উৎপাদন নিশ্চিত হওয়ার পাশাপাশি কর্মীদের স্বাস্থ্যসেবা সুরক্ষিত হচ্ছে। বিদ্যুতের উপর নির্ভরতা কমিয়ে রূপান্তরিত জ্বালানিতে এগিয়ে যাওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শরফুল আলমের আরেকটি রিপোর্ট। দেশের অর্থনীতির প্রাণ তৈরি পোশাক শিল্প। গেল 5 দশকে অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে এই শিল্প। এ খাতে 42 লাখ শ্রমিকের মধ্যে 80 ভাগই নারী, যাদের নিখুঁত কাজের মধ্য দিয়ে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। এতদিন বিদ্যুৎ ও গ্যাসে কারখানা পরিচালনায় নিরবিচ্ছিন্ন জ্বালানির অভাবে পণ্য উৎপাদন ব্যাহত হতো।
এতে খরচ বাড়ার পাশাপাশি বিদ্যুতের অভাবে কারখানায় অতিরিক্ত গরমে বিশেষ করে নারী শ্রমিকদের শারীরিক জটিলতা বেড়ে যেত। কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সৌরবিদ্যুতের ব্যবস্থা আছে, এখানে কারেন্ট চলে আসে, এজন্য আমাদের গরমে কাজ করতে হয় না, কোনো গরম লাগে না এবং আমাদের কোনো অস্বস্তি বোধ হয় না, ফ্যান চলে। এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের 2030 পরবর্তী জিরো কার্বন নিঃসরণ নীতি মেনে পরিবেশ বান্ধব পোশাক কারখানা স্থাপনে এগিয়ে আসছে অনেক শিল্প প্রতিষ্ঠান। রূপান্তরটা ন্যায্য করতে হবে। এখন ন্যায্য করতে হলে আমাদের প্রথমেই যেটা দরকার, সেই রূপান্তর প্রক্রিয়ায় কারা কারা অন্যায়ের শিকার হতে যাচ্ছে, কারা অবিচারের শিকার হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে শ্রমিক হচ্ছে একটা সবচেয়ে বড় গোষ্ঠী যারা যে কোনো ধরনের নেতিবাচক প্রভাব তাদের উপরে পড়বে। এই যে রূপান্তর প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় যেন শ্রমিককে বাদ দিয়ে না করা হয়। দেশে 48% লিড সার্টিফাইড কারখানায় আংশিক হলেও বিকল্প জ্বালানি হিসাবে সৌর বিদ্যুৎ ব্যবহার করছে। নতুন করে যুক্ত হচ্ছে আরও 400 প্রতিষ্ঠান। প্রায় 15% মতো বিদ্যুৎ আমরা নবায়নযোগ্য জ্বালানি থেকে ব্যবহার করতে পারব এবং সমমূল্যের আমরা গ্রিডের বিদ্যুৎ ব্যবহার কমাতে পারবো এবং সেটার জন্য যে পরিমাণ আমাদের ফসিল ফুয়েল ব্যবহার হয় সেটা হয়তো আমরা গ্র্যাজুয়ালি কমাতে পারবো। যখন ব্যাটারি স্টোরেজ আরও বেশি সাশ্রয়ী হবে তখন হয়তো আমরা আমাদের পুরো চাহিদার একটা বৃহৎ অংশ পর্যন্ত আমরা নিতে পারবো। বাট 100% যেই ট্রানজিশনের কথা অনেক সময় বলা হয় সেটা এই মুহূর্তে ফিজিবল না। ইউরোপিয়ান ইউনিয়নে কিছু লেজিসলেশন এসেছে এখন। এখানে একটা জিনিস বলা আছে যে 2030 সালের মধ্যে আমরা ডিকার্বনাইজেশন এফেক্ট দেখিয়ে আবার কার্বন এমিশন রিডাকশন করতে লাগবে। তো যখন আমরা রিডাকশনে যাব তখন দ্য অনলি ওয়ে অফ ডুইং দিস ইজ রিনিউয়েবল এনার্জি। বাংলাদেশের যে বাস্তবতা, যেভাবে আমরা ফ্যাক্টরি গড়ে উঠেছে, এটাকে ইউ হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট। আর এখানে সবাই যে বড় ফ্যাক্টরি এটা না, এখানে এসএমই বহুত ফ্যাক্টরি আছে, ওদেরকেও ইন্টিগ্রেশন করতে লাগবে। পোশাক শিল্পে প্রযুক্তি নির্ভর প্রাকৃতিক শক্তি ব্যবহার করা গেলে 17.6% জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোলার প্যানেলের মাধ্যমে অনেক পোশাক কারখানায় তাদের পণ্য উৎপাদন অব্যাহত রেখেছেন। এতে করে বিদ্যুতের উপর যেভাবে চাপ কমছে, অন্যদিকে দেশের তৈরি পোশাক কারখানাগুলো সবুজ কারখানার দিকে এগিয়ে যাচ্ছে। তবে জাস্ট এনার্জি ট্রানজিশনের এই সময়ে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রেখে যাতে দেশের পোশাক কারখানাগুলো প্রসারিত হয় সেই তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের তরুণরা চিকিৎসাবিদ্যায় একদিন ভারতের চেয়েও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখতে যুদ্ধ বিধ্বস্ত গাজার চিকিৎসকদের কাছ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম ও 21 পদকপ্রাপ্ত গাইনোকোলজিস্ট অধ্যাপক ডাক্তার সাইবা আক্তার। অর্থ নয়, দক্ষতাকে গুরুত্ব দিতে মেডিকেল শিক্ষার্থীদের আহ্বান জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। বলেন, চিকিৎসার ক্ষেত্রে সুনাম অর্জন করতে পারলে অর্থ নিজেই এসে ধরা দেবে। আপনারা যখন ডাক্তার হবেন, বাংলাদেশ চিকিৎসা বিদ্যায় এতটাই ডেভেলপড হয়ে যাবে যে আমাদের ভারতে যেতে হবে না, ভারত আমাদের দেশে আসবে। ফিলিস্তিনের ডাক্তাররা দেখিয়েছে যে ডাক্তারই কত মহৎ পেশা। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা ফিলিস্তিনের গাজার ডাক্তারদের মহৎ কর্ম থেকে আপনারা অনুপ্রেরণা লাভ করুন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ড মোজো উদযাপন করল তাদের 19তম জন্মদিন। তারুণ্যের প্রিয় এই ব্র্যান্ডটি পহেলা বৈশাখে দেশব্যাপী নানা আয়োজনে পালন করে এই বিশেষ দিনটি। আকিজ হাউসে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক অপারেশন সৈয়দ জহুরুল আলম, চিফ মার্কেটিং অফিসার মাহিদুল ইসলাম, চিফ পাবলিক অফিসার এমাদুল হক, ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিল রবীন্দ্র সরোবরে বৈশাখী মেলা ও কনসার্ট, যা 18 এপ্রিল পর্যন্ত চলবে। রাজধানীর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে গুলশান সোসাইটির আয়োজনে কেক কেটে মোজোর জন্মদিন উদযাপন করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা মোজোর বৈশাখী গানের সঙ্গে ফ্ল্যাশ মব
পরিবেশন করে। এছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে মোজো ক্যারাভান অ্যাক্টিভেশনের মাধ্যমে ভোক্তাদের মাঝে ঠান্ডা মোজো পরিবেশন এবং কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। আকিজ ফুড অ্যান্ড বেভারেজের পরিচালক অপারেশন সৈয়দ জহুরুল আলম জানান, 19 বছরের মোজো এখন শুধু একটি ব্র্যান্ড নয়, বরং তারুণ্যের আবেগ, যা অনুপ্রেরণা যোগায় প্রতিদিন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 10 জনকে রজনীগন্ধা তারকা সম্মাননা 2025 প্রদান করা হয়েছে। বিকালে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মনোনীত ব্যক্তিদের হাতে এই সম্মাননা তুলে দেন প্রধান অতিথি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল কাদের। রজনীগন্ধার উপদেষ্টা সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে তারকা সম্মাননা প্রদান অনুষ্ঠানটির উপস্থাপনা করেন এটিএন বাংলার সংবাদ পাঠিকা অনামিকা হাসান পুনম। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার চ্যানেল আই। চাইবো সবাই একটু দোয়া করবেন যেন এখন হয়তো নতুন নির্বাচিত সরকার পার্টেক্স খেলার খবর। লাহোরে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ডকে 34 রানে হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। লোয়ার মিডলে স্কটল্যান্ডের বাঙালি ক্রিকেটার প্রিয়ানাজ চ্যাটার্জি কাটা হয়ে দাঁড়ান। তার সঙ্গে 50 করেন নয়ে ব্যাট করা র্যাচেল সাম্বাররাও। তাদের রুখে স্কটল্যান্ডকে 9 উইকেটে 242 রানে আটকে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে বিকেলে লাহোরের স্পোর্টস কমপ্লেক্স মাঠে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। কতটুকু সংস্কার করে নির্বাচন দেওয়া হবে তা নির্ভর করছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের ওপর, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 5 বছর ক্ষমতা থাকার বিষয়টি জনগণের কথা, সরকারের নয়, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। মেঘনা আলমকে গ্রেফতারে আইনের ব্যত্যয় ঘটেনি, খোদা বক্স চৌধুরী। উপাচার্য অপসারণের দাবিতে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তালা ভেঙে হলে ঢুকলেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন আয়োজনে আগামী মাসেই কমিশন গঠন। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। অবৈধভাবে ফ্ল্যাট নেয়ায় অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা। এবং আসছে বাজেটের মূল উদ্দেশ্য অশুল্ক বাধা দূর করা, বললেন এনবিআর চেয়ারম্যান। ভোগ্যপণ্যের আমদানি শুল্ক কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।